আজ আমরা কি ফ্যাক্টর এফেক্টিং হিলিং প্রসেস সম্পর্কে পড়ব। মানে উন্ড হিলিং প্রসেসে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে সেটা সম্পর্কে পড়ব। মানে কোন কোন ফ্যাক্টর হিলিং প্রসেসটাকে হেল্প করে বা কোন কোন ফ্যাক্টর হিলিং প্রসেসটাকে ডিটেরিয়েট করে সেটা সম্পর্কে পড়ব। মেনলি দুটো রকমের ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে লোকাল ফ্যাক্টর, একটা হচ্ছে সিস্টেমেটিক ফ্যাক্টর। লোকাল ফ্যাক্টর মানে কি, যেটা কোনো পার্সনের বাইরে থেকে ডাইরেক্টলি উন্ডের ওপরে এফেক্ট করে তাকে বলা হচ্ছে লোকাল ফ্যাক্টর। আর সিস্টেমেটিক ফ্যাক্টর মানে কি, যেটা ওই পার্সনের ভেতরে হয়, যেটা ওই সিস্টেমেটিক ফ্যাক্টরগুলো যেটা ওই পার্সনের ভেতরে হয়, যেটা ইনডাইরেক্টলি ওই উন্ডের উপরে এফেক্ট করে, সেটা হচ্ছে লোকাল ফ্যাক্টর আর সিস্টেমেটিক ফ্যাক্টর। লোকাল ফ্যাক্টরের মধ্যে কী কী রয়েছে? লোকাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে ডিসিসিকেশন মানে ডিহাইড্রেশন হতে পারে, ম্যাসিরেশন মানে ওভার হাইড্রেশন হতে পারে, ট্রমা, ইডিমা, ইনফেকশন বা নেক্রোসিস, এগুলো হচ্ছে যে লোকাল ফ্যাক্টর। আর সিস্টেমেটিক ফ্যাক্টর কী কী হতে পারে? যে নিউট্রিশনাল স্ট্যাটাস ওই পার্সনের, এজ, সার্কুলেশন অফ দ্য অক্সিজেন, তারপর উন্ড কন্ডিশন, হেলথ স্ট্যাটাস এবং মেডিকেশন, এইগুলো হচ্ছে সিস্টেমেটিক ফ্যাক্টর। ঠিক আছে, এইগুলো এই সময় এই দু রকমের ফ্যাক্টরই মেনলি হিলিং প্রসেসটাকে এফেক্ট করে। এবার কি বলছে যে না, একটা নার্সের এই ফ্যাক্টর এফেক্টিং হিলিং প্রসেস সম্পর্কে জানা রাখা খুব ইম্পর্টেন্ট। কেন না, এই সম্পর্কে জেনে রাখার জন্য সে কী করতে পারে, ওই পার্সনের বিভিন্ন প্রিভেন্টিভ কেয়ারগুলো দিতে পারে, যে কোন কোন জিনিসগুলোর জন্য হিলিং প্রসেসটা দেরি হচ্ছে সেটা সম্পর্কে সে জানতে পারবে। তারপরে সে প্রিভেন্টিভ কেয়ার দিতে পারবে, ওই পার্সনকে বিভিন্ন রকমের হেলথ এডুকেশন প্রোভাইড করতে পারবে। এছাড়া অ্যাপ্রোপ্রিয়েটভাবে কেয়ার টেকনিকটাকে সে আইডেন্টিফাই করতে পারবে। এই জন্যই এই ফ্যাক্টর এফেক্টিভ হিলিং প্রসেস সম্পর্কে খুব জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক রয়েছে, এখানে ফার্স্ট কি বললাম, লোকাল ফ্যাক্টর। দুটো রকমের ফ্যাক্টর রয়েছে। ফার্স্ট লোকাল ফ্যাক্টর সম্পর্কে পড়বো। কি না, ফার্স্ট প্রেশার। ওই জায়গাটায় ওই উন্ড এরিয়াটাতে যদি আমি প্রেশার ক্রিয়েট করি, তাহলে প্রেশারের জন্য কি হতে পারে, ওই জায়গাটায় ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক হবে না। আর ব্লাড সাপ্লাই না হলে কি, ব্লাডের মধ্যে থাকা অক্সিজেন, নিউট্রিয়েন্টস ওই উন্ড এরিয়াতে পৌঁছতে পারবে না। আর উন্ড হিলিংয়ের করার জন্য ওই জায়গাটা তো অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি প্রেশারের জন্য ব্লাড সাপ্লাই না হয়, তার জন্য যদি অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস না পৌঁছায়, তাহলে কি হবে, ওই জায়গাটায় উন্ড হিলিং প্রসেসটা ডিলে হবে, মানে তাড়াতাড়ি হবে না, অনেক টাইম লাগবে। দেন কি, ডিসিকেশন মানে হচ্ছে ডিহাইড্রেশন। মানে ওই উন্ড এরিয়াটা যদি ড্রাই হয়ে যায়, হাইড্রেটেড না থাকে, যদি ডিহাইড্রেটেড হয়, যদি ড্রাই হতে থাকে, ড্রাই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, তাহলে কি হতে পারে, ওই জায়গাটায় কি হতে পারে না, বিভিন্ন যে ডেথ সেলগুলো রয়েছে বা সেলগুলো রয়েছে যেগুলো ড্যামেজ হয়ে গেছে, সেগুলো ডেথ হতে পারে। এবার ডেথ হয়ে যাওয়ার জন্য কি হতে পারে, উন্ড সাইডটা আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কি, হিলিং প্রসেসটা অনেক দেরি হবে। তাছাড়াও কি, আমরা জানি যে অনেক ব্যাকটেরিয়া এই সমস্ত ড্রাই এরিয়াতে বেশি গ্রো করে, তাহলে বিভিন্ন মাইক্রো অর্গানিজমও এন্টার করতে পারে। আর সেই জন্য কি করতে পারে না, উন্ড হিলিং প্রসেসটা ডিলে হতে পারে। দেন কি, মাসেরেশন মানে কি, ওভার হাইড্রেশন। মানে কোনো কারণে যদি ওই পার্সনের ইউরিনারি বা ফিকাল ইনকন্টিনেন্স হয়, মানে ইউরিন আউটপুট যদি ঠিকঠাক না হয় বা স্টুল পাস যদি না হয়, তাহলে বডিতে কি হাইড্রেশনের পরিমাণটা বাড়তে থাকে। তাহলে সেক্ষেত্রে কি ওভার হাইড্রেশন হতে পারে, যার জন্য কি স্কিন ইন্টিগ্রিটিটা ইম্পেয়ার্ড হয়ে যায়, মানে স্কিনের যে নর্মাল হাইড্রেশন লেভেলটা সেটা ইম্পেয়ার হয়ে যায়। তার জন্য কি স্কিন ড্যামেজ হয়ে যায় এবং ময়েস্ট হয়ে যায়। এছাড়া পিএইচ চেঞ্জেস হতে থাকে স্কিনের, এবং এক্ষেত্রেও কী হতে পারে না, অনেক ব্যাকটেরিয়া কী করতে পারে না, বিভিন্ন ময়েস্ট এরিয়াতে বেশি গ্রো করে। সেজন্য কী হতে পারে, ওইখানে বিভিন্ন রকমের ইনফেকশন বা মাইক্রো অর্গানিজম এন্টার করতে পারে, যার জন্য কী হতে পারে না, উন্ড হিলিং প্রসেসটা ডিলে হতে পারে। দেন কি, ট্রমা। কোনো কারণে যদি রিপিটেড ওই উন্ড এরিয়াতে যদি বারবার একই জায়গায় ইনজিউর্ড হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হিলিং প্রসেসটা অনেক ডিলে হবে। এছাড়া কি, ইডিমা। এখানে পড়লাম যে ইউরিনারি এবং ফিকাল ইনকন্টিনেন্সের জন্য কি ওভার হাইড্রেশন হচ্ছে। সেই ওভার হাইড্রেশনের জন্য কি হতে পারে, উন্ড এরিয়াতে ইডিমা ফর্মেশন হতে পারে, মানে কি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যেতে পারে এই উন্ড এরিয়াতে। এবার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেলে কি হতে পারে, ওই জায়গাটায় ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক হবে না, ব্লাড সাপ্লাইয়ের ইন্টারফেয়ার হবে। তার জন্য কি অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসও ঠিকঠাক পৌঁছবে না, ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই হবে, যার জন্য কী হতে পারে, হিলিং প্রসেসটা অনেক দেরিতে হবে। এছাড়া কি, ইনফেকশন। মাইক্রো অর্গানিজম বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক বা ফাঙ্গাল হোক, বিভিন্ন মাইক্রো অর্গানিজম এন্টার করার জন্য কী হতে পারে, ওই হিলিং প্রসেসটা ডিলে হতে পারে, কারণ অনেক রকমের ইনফেকশন গ্রো করছে। এছাড়া কি, ওই মাইক্রো অর্গানিজম এন্টার করার জন্য কী হতে পারে, বডির ইমিউনো সিস্টেমটা ওই মাইক্রো অর্গানিজমকে কিল করার জন্য অনেক ফাংশন করবে। তার জন্য কি বডির ইমিউনো সিস্টেমটা অনেকটা লো হয়ে যাবে। তাহলে কি, তার তখন আর ইমিউনিটি থাকবে না ওই উন্ডটাকে হিলিং করার জন্য। এই ইনফেকশনের জন্য বিভিন্ন হিলিং প্রসেসটা অনেক ডিলে হয়। নেক্সট রয়েছে কি, নেক্রোসিস মানে কি, আমরা জানি যে উন্ড মানে রয়েছে যে যখন বডি টিস্যুগুলো বিভিন্ন কারণে ইনজিওর হয় বা ড্যামেজ হয়, ওই ড্যামেজ টিস্যু যদি ডেথ হয়ে যায় কোনো কারণে, অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক না পাওয়ার জন্য বা হচ্ছে যে নিউট্রিয়েন্টস ঠিকঠাক না পাওয়ার জন্য, তখন তাকে ওই যে ডেথ টিস্যুগুলো হয়ে যায় তাকে বলা হচ্ছে নেক্রোসিস। এই নেক্রোসিস টিস্যুগুলোকে রিমুভাল যদি করে দিই তাড়াতাড়ি, ইমিডিয়েটলি এসেনশিয়াল যদি রিমুভাল করে দেয়, তাহলে কি হিলিং প্রসেসটা আরও বেটার হয়।
মানে ওই যে ড্যামেজ এরিয়াটা হয়েছে, ওই যে উনটা হয়েছে, ওখানে যে ডেথ টিস্যুগুলো রয়েছে সেগুলোকে যদি আমি রিমুভাল করি তাহলে হিলিং প্রসেসটা আরও বেটার হবে। এইটাই ছিল তোমার টোটাল লোকাল ফ্যাক্টর। দেন সিস্টেমেটিক ফ্যাক্টর। সিস্টেমেটিক ফ্যাক্টর মানে কি, যেগুলো বডির ভেতরে হবে এবং যেটা ইনডাইরেক্টলি এফেক্ট করবে। ফার্স্ট কি, নিউট্রিশন। বডিতে যদি সেই পার্সনের যদি অ্যাডিকুয়েট নিউট্রিশন থাকে, মানে প্রপার প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক, কপার, এইগুলো মেইনলি দরকার হিলিং প্রসেসের জন্য। যদি এইগুলো প্রপার অ্যামাউন্টে থাকে তাহলে কি তার হিলিং প্রসেসটা বেটার হবে। কেন? কারণ কি হয় না, এই যে কোলাজেনগুলো, যেগুলো মেনলি কি করে না, আমাদের এই এপিথেলিয়াম যে সেলের যে লেয়ারটা তৈরি হয়, সেই এপিথেলিয়াম সেলের লেয়ারটা ক্রিয়েট করতে হেল্প করে। এই কোলাজেন কি করে, মেনলি কোলাজেন এই যে ম্যাচুরেশন বা ফর্মেশনটাকে সেটাকে সিনথেসিস করতে হেল্প করে। এই কোলাজেন যেটা প্রোটিন, যেটা কোথা থেকে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়, সেই জন্য প্রোটিন দরকার। আর কি, ভিটামিন সি করে কি করে না, কোলাজেনগুলোকে সিনথেসিস করতে হেল্প করে, ঠিক আছে, সেই জন্য ভিটামিন সিও দরকার। দেন কি বলছে না, বিভিন্ন যে স্টেরয়েডগুলো রয়েছে সেগুলো কী করে, উন্ড হিলিং প্রসেসটাকে ডিলে করে। মানে এই স্টেরয়েডগুলোর জন্য উন্ড হিলিংয়ের ওপর একটা নেগেটিভ এফেক্ট ক্রিয়েট হয়। তাই ভিটামিন এ কী করে, এই নেগেটিভ এফেক্টটাকে রিডিউস করতে হেল্প করে, তাই ভিটামিন এও দরকার। আর কি বলছে, যে জিঙ্ক বলছি, কপার বলছি, কি করে না, জিঙ্ক কী করে না, কোলাজেন সিনথেসিস করতে হেল্প করে এবং এপিথেলিয়াইজেশন করতে হেল্প করে। মানে এপিথেলিয়াম লেয়ার যে একটা থিন লেয়ার ক্রিয়েট হয় সেটা করতে জিঙ্ক হেল্প করে। আর কপার কি করে না, বিভিন্ন কোলাজেন ফাইবারগুলোকে লিঙ্কেজ করতে হেল্প করে, মানে কোলাজেন ফাইবারগুলোকে লিঙ্কেজ করতে হেল্প করে, যার জন্য ব্লাড কোয়াগুলেশনে হেল্প হয়, ঠিক আছে। এই জন্যই কী হয়, প্রপার নিউট্রিশন থাকলে সেই বডি কি করে, সেই পার্সন কি করে, উন্ড হিলিং করতে তাড়াতাড়ি হেল্প হয়। এবং যদি ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই হয় নিউট্রিশনে, তাহলে তার ক্ষেত্রে হিলিং প্রসেসটা অনেক ডিলে হয়, ঠিক আছে। যে ক্ষেত্রে ম্যালনিউট্রিশন থাকা মানে কি, নিউট্রিশনের লেভেলগুলো অনেক কম আছে, সেজন্য কি তার হিলিং প্রসেসটা অনেক ডিলে হয়। দেন কি বলছে, এজ কি বলছে না, চিলড্রেনদের হিলিং প্রসেসটা র্যাপিডলি হয়, কিন্তু এল্ডারদের হিলিং প্রসেসটা অনেক ডিলে হয়। কেন? বয়স থেকে যত উপরের দিকে, মানে যত এজের দিকে যাওয়া যায়, তত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা স্লোলি হতে থাকে। তাহলে ছোটোদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হয়, তাদের সেই জন্য কী হয়, উন্ড হিলিংটাও র্যাপিডলি হয়। যত বয়স বাড়তে থাকে তত কী হয়, ব্লাড সার্কুলেশনটা ইম্পেয়ার হতে থাকে। এছাড়া কি, বিভিন্ন অর্গানে যে ফাংশনগুলো সেটা রিডিউস হতে থাকে। ক্লটিং যে সিস্টেমটা সেটা অনেকটা অল্টারেশন হয়, ডিক্রিজ হয়ে যায়। ইনফ্ল্যামেটরি যে রেসপন্সটা সেটা অনেক স্লো ডাউন হয়ে যায়। অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি যে প্রোডাকশানটা সেটা অনেকটা কমে যায়। এই বিভিন্ন জিনিসগুলো যত বয়স বাড়তে থাকে তত হ্যাম্পার হতে থাকে। সেই জন্য কী হয়, চিলড্রেনদের র্যাপিড উন্ড হিলিং হয়, এল্ডারদের কী হয়, ডিলে উন্ড হিলিং হয়, ঠিক আছে। দেন কি, ব্লাড সাপ্লাই কি বলছে, আমরা বলেছিলাম কি না, উন্ড হিলিং করতে গেলে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসের প্রচণ্ড দরকার হয়। সেজন্য কি হয়, ওই উন্ড এরিয়াতে কি হয়, ব্লাড সাপ্লাইটা প্রচুর পরিমাণে দরকার হয়, কিন্তু ব্লাডটার ফ্লো কেমন থাকবে, স্লো থাকবে। ব্লাডটা স্লোলি যাবে, কিন্তু ব্লাডের অ্যামাউন্টটা কি থাকবে, অনেকটা হাই থাকবে। সেই জন্য ব্লাড সাপ্লাইটা যদি যত বাড়বে, উন্ড হিলিংটা তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। দেন হরমোনে কি বলছে, যদি অ্যাড্রিনোকর্টিসল হরমোনের পরিমাণটা বডিতে বাড়তে থাকে তত কি হয়, উন্ড হিলিংটা স্লোলি হতে থাকে। কারণ কি, এই যে কর্টিসন এক প্রকারের অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন, সেটা কি করে, এই যে কোলাজেনের যে ফর্মেশনটা, সেই কোলাজেনের ফর্মেশনটাকে ইনহিবিট বা ডিক্রিজ করে দেয়। যার জন্য কি হয়, ওই কোলাজেন কি করতে পারে না, ব্লাড ক্লট বলো বা ওই যে এপিথেলিয়াম সেলের যে থিন লেয়ার ক্রিয়েট হয় ওটা ক্রিয়েট করতে পারে না। সেই জন্য কি হয়, ডিলে উন্ড হিলিং হয়, ঠিক আছে। এবার এই যে অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোনের যে লেভেলটা বাড়তে থাকে, কেন বাড়তে থাকে না, বিভিন্ন প্রলং টাইম পিরিয়ড ধরে যদি স্ট্রেসটা আমাদের মধ্যে থাকে, সেটা কি করে, এই কর্টিসল লেভেলের পরিমাণটা বডিতে বাড়তে থাকে, ঠিক আছে। দেন ড্রাগে কি বলছে, বিভিন্ন রকমের যদি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা অ্যান্টিবায়োটিক ড্রাগ যদি প্রলং পিরিয়ড ধরে খাই, বা যদি বিভিন্ন কোনো রকমের স্টেরয়েড ড্রাগ যদি প্রলং পিরিয়ড ধরে খাওয়া হয়, তাহলে কি হয়, বিভিন্ন ইনফ্ল্যামেটরি যে রেসপন্সটাকে বা যে এপিথাইলেশন যে প্রসেসটা সেটাকে কি করে, রিডিউস করে দেয়, ডিক্রিজ করে দেয়। সেই জন্য কি হয় না, ওই জায়গায় উন্ড হিলিং প্রসেসটা অনেকটা ডিলে হয়। এছাড়া কি, কেমোথেরাপিউটিক যে ড্রাগগুলো রয়েছে সেটা কি করে, বোন ম্যারোর ফাংশনটাকে সাপ্রেস করে দেয়। এছাড়া যে WBC বা লিউকোসাইটের যে ফাংশনগুলো, নাম্বারগুলো সেটাকে কমিয়ে দেয়। বিভিন্ন ইনফ্ল্যামেটরি যে রেসপন্সটাকে সেটাকে ইম্পেয়ার করে দেয়। সেই জন্য কী হয় না, উন্ড হিলিং প্রসেসটা অনেকটা স্লোতে হয়। এছাড়া কি, ইনজুরি, ওইটা জায়গায় যদি রিপিটেড ইনজুরি হতে থাকে সেক্ষেত্রেও কী হয়, হিলিং প্রসেসটা ডিলে করে। বিভিন্ন রকমের যদি ইনফেকশান, কোনো রকমের ইনফেকশান বা ফরেন বডি আমাদের বডিতে এন্টার করে, সেটা কী করে, উন্ড হিলিং প্রসেসটাকে ডিলে করে। এছাড়া যদি ক্রনিক ডিজিজেস, মানে যদি ওই পার্সনের কোনো রকমের ডিজিজ কন্ডিশন থাকে, সেটা কি করে, ওই উন্ডটাকে হিল করতে দেয় না বা ডিলে করে। যেমন হচ্ছে যে হাইপারগ্লাইসিমিয়া বা যদি সুগার থাকে,
তাহলে কি হয় না ওই ক্রনিক ডিজিজটার জন্য হিলিং প্রসেসটা অনেক স্লো হয়। এছাড়া যদি স্মোকিং বা অ্যালকোহলিজমের হিস্ট্রি থাকে সেটাও কি করে উন্ড হিলিং প্রসেসটাকে ডিলে করে। ওবিসিটি মানে যদি বডিতে ফ্যাটের টিস্যুটা অনেক পরিমাণ থাকে তাহলে কি করে সেই ফ্যাটি টিস্যুগুলো ব্লাড সাপ্লাইটাকে রেজিস্টেন্স করে। এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে গ্রো করতে হেল্প করে এই বিভিন্ন ফ্যাটি টিস্যুগুলো থাকার জন্য। সেটা কি করে এই ব্লাড সাপ্লাইটা রিডিউস করার জন্য নিউট্রিয়েন্টসগুলো ডেলিভার করতে পারে না। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি হওয়ার জন্য কি হয় ওই জায়গাটা মাইক্রো অর্গানিজম এন্টার করে ইনফেকশন করে দেয়, সেজন্য কি হয় না উন্ড হিলিং প্রসেসটা অনেকটা স্লোতে হয়। এছাড়া রেডিয়েশন, যদি রিপিটেড রেডিয়েশন পেতে থাকে ওখানে যদি কোনো রেডিয়েশন যায় তাহলে সেই করে উন্ড হিলিং প্রসেসটা অনেকটা দেরিতে করে। এছাড়া উন্ড স্ট্রেস মানে ওইখানে যদি কোনো রকমের স্ট্রেস হয়, কোনো যদি প্রেশার ক্রিয়েট হয়, মানে যেমন ধরো ভমিটিং, ধরো পেটে কোনো জায়গায় উন্ড হয়েছে অ্যাবডোমেনে, সেখানে যদি ভমিটিং বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয় তাহলে বারবার একই জায়গায় চাপ পড়ছে, প্রেশার পড়ছে, তাহলে সেজন্য কী করতে পারে না ওই জায়গাটায় উন্ড হিলিং প্রসেসটা অনেকটা দেরি হতে পারে। ঠিক আছে, এটা ছিল তোমার টোটাল ফ্যাক্টরগুলো, যেটা হচ্ছে লোকাল ফ্যাক্টর কিছু পড়লাম আর কিছু সিস্টেমেটিক ফ্যাক্টর পড়লাম। এবার কি না একটা ফেভারেবল ফ্যাক্টর এবার আনফেভারেবল ফ্যাক্টরগুলো সম্পর্কে পড়বো। মানে এটা তো আমি টোটাল লোকাল ফ্যাক্টর এবং সিস্টেমেটিক ফ্যাক্টর অনুযায়ী পড়লাম। এবার উন্ড হিলিংয়ে কিছু ফেভারেবল ফ্যাক্টর রয়েছে যেগুলো উন্ড হিলিংটাকে হেল্প করছে, কিছু আনফেভারেবল ফ্যাক্টর রয়েছে যেটা উন্ড হিলিংটাকে সাপ্রেস করছে বা ডিলে করছে। সেগুলো কি কি? ফেভারেবল ফ্যাক্টর যেমন ইয়ং এজ, মানে যদি ইয়ঙ্গার থাকে তার র্যাপিড উন্ড হিলিং হবে। আর আনফেভারেবল ফ্যাক্টর কি? ওল্ড এজ। ফেভারেবলে কী রয়েছে? অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই রয়েছে, সেখানে তার উল্টো কী রয়েছে? ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই। তারপর হচ্ছে কি গুড জেনারেল হেলথ, যদি ওই পার্সনের হেলথ স্ট্যাটাসটা অনেক গুড থাকে, অপটিমাল থাকে, তাহলে সেটা উন্ড হিলিংটাকে ইমপ্রুভ করবে। আর সেক্ষেত্রে যদি পুওর হেলথ থাকে সেক্ষেত্রে, তারপর যদি অ্যাডিকুয়েট নিউট্রিশনাল স্ট্যাটাস থাকে তাহলে সেটা কী করবে না উন্ড হিলিংটাকে ইমপ্রুভ করবে। আর যদি ম্যাল নিউট্রিশন থাকে সেটা কী করবে? উন্ড হিলিংটাকে ডিলে করবে। এছাড়া যদি ভিটামিন সি, প্রোটিন এগুলো প্রপার পরিমাণে থাকে সেটা উন্ড হিলিংটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। এছাড়া যদি মিনিমাল টিস্যু ডিস্ট্রাকশন মানে উন্ডটা যদি ছোট হয় সেটা কি করে? উন্ড হিলিংটাকে তাড়াতাড়ি হতে হেল্প করে। এছাড়া যদি ক্যাপাবেল হয় ওইখানকার যে ড্যামেজ টিস্যুগুলো সেটা যদি ক্যাপাবেল হয় রিজেনারেশন করতে, সেটা উন্ড হিলিংটাকে প্রেফার করবে, উন্ড হিলিংটাকে হেল্প করবে, ইমপ্রুভ করবে। যদি ইনফেকশনটা অ্যাবসেন্স থাকে, কোনো যদি রকমের যদি কোনো ইনফেকশন মাইক্রো অর্গানিজম না থাকে তাহলে সেটা উন্ড হিলিংটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে। আর যদি কোনো কারণে ফরেন বডি বা কোনো ট্রমাটিক টিস্যু বা যদি সেই যে টিস্যুগুলো রয়েছে ড্যামেজ হয়ে যায় সেটা যদি রিজেনারেট করতে না পারে, কোনো যদি কোনো ইনফেকশন হয় বা সেই পার্সনের যদি কোনো রকমের কোনো ক্রনিক ডিজিজের হিস্ট্রি থাকে বা ডায়াবেটিস মেলিটাস থাকে তাহলে সেক্ষেত্রে কি উন্ড হিলিং প্রসেসটা অনেক ডিলেতে হয়। এছাড়া যদি অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট ইউজ করে ওই পার্সন তাহলে সেটা কী করে? উন্ড হিলিংটাকে ইমপ্রুভ করে। কিন্তু কোনো কারো যদি কর্টিকোস্টেরয়েড বা কেমোথেরাপিউটিক যে ড্রাগগুলো সেগুলো ইউজ করে তাহলে সেটা কি করবে না উন্ড হিলিংটাকে ডিলে করে। আর এছাড়া যদি আমি ওই যে উন্ড এরিয়াটা রয়েছে সেটাকে যদি আমি রেস্ট দেই, মানে কোনো রকম যদি মোবিলাইজ না করি, নড়াচড়া না করি, ইনমোবিলাইজ রাখি, তাহলে সেক্ষেত্রে উন্ড হিলিং প্রসেসটা তাড়াতাড়ি হয়। আর সেটা যদি আমি এক্সেসিভ মুভমেন্ট করি ওই ইনজিওর এরিয়াটাকে তাহলে সেটা কী করে? উন্ড হিলিং প্রসেসটাকে ডিলে করে। ঠিক আছে, টোটাল কিছু আনফেভারেবল ফেভারেবল ফ্যাক্টর, কিছু হচ্ছে যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। ঠিক আছে।